ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ইউকে সফর অর্থাৎ ব্রিটেন সফর নিয়ে তো নানা রকম কথাবার্তা, নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে এখানে ব্রিটেন সরকার তাকে আমন্ত্রণ জানায় নাই, অথচ বাংলাদেশ থেকে যখন উনি যান তখন সাড়ম্বরে প্রচার করা হয় যে উনি সরকারি সফরে উনি ব্রিটেনে যাচ্ছেন। কথাটা অবশ্য একদিক দিয়ে ঠিক, ব্রিটেন তাকে আমন্ত্রণ না জানালেও বাংলাদেশের সরকার তো সরকারিভাবেই যাচ্ছে, অর্থাৎ সরকারিভাবে যে খরচ টরচ করে দলবল নিয়ে, তাই না, সরকারি কোষাগার থেকে জনগণের ট্যাক্সের টাকার পয়সায় উনি যাচ্ছেন, এই হিসাবে সরকারি সফর বলা যায়। কিন্তু যে দেশে যাচ্ছেন উনি তো আমাদের মতো পাবলিক না, দেশের এখন প্রধানমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টা। তো তাহলে তার জন্য ওখানে একটা মিনিমাম প্রোটোকল থাকবে না ওই ব্রিটেনের সরকারের পক্ষ থেকে? তা কিন্তু নাই। সবেধন নীলমণি বাংলাদেশের কি হাই কমিশনের এক মহিলা রাষ্ট্রদূত মনে হয়, তো সে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে। তো সে তো গেছে তার চাকরি বাঁচাতে, তাই না? তো এই কাজটা করে আমি জানি না বাংলাদেশের মানুষ কতটা বুঝে। আমাদের দেশের প্রধানমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টা একটা দেশে গেলেন, তো সেখানে সেই দেশ তাকে কোনো স্বাগত জানালো না, অর্থাৎ সেই দেশের সরকারি কোনো প্রতিনিধি তাকে যেহেতু স্বাগত জানায় নাই, তাহলে অফিসিয়ালি এটাই বলতে হবে যে ওই দেশ অর্থাৎ ব্রিটেন তাকে কোনো স্বাগত জানায় নাই। এটা কি বাংলাদেশের জন্যে রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে অপমানকর ব্যাপার না? কূটনৈতিকভাবে তো এটাই বুঝায় নাকি? তো যাই হোক, তারপরে উনি গেছেন, বিদেশ ভ্রমণ উনি ভালোবাসেন সারা জীবন, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে উনি ছুটে বেরিয়েছেন। তো এইটা ওনার রক্ত অস্থি মজ্জায় একেবারে নিহিত। এখন সরকার প্রধান হিসেবে থাকায় গত 10 মাসে উনি 12-14 বার এরকম গেছেন, সুযোগ পাইলেই উনি বিমানে চড়ে বসেন। এইটা একদিক দিয়ে খারাপ বলা যাবে না, উনি দেশ বিদেশে যান বাংলাদেশের উন্নতির জন্য, হয়তো যদি কিছু করা যায়, কিন্তু মূল বিষয় সেটা না। ওখানে যার পর অনেক ঘটনা ঘটছে, ওখানে আওয়ামী লীগের লোকজন দেখলাম যে তার বিরুদ্ধে অনেক স্লোগান টান দিচ্ছে। তার মধ্যে একটা অন্যতম স্লোগান যেটা আমরা এরশাদ আমলে শুনছি, যে এরশাদের পিঠের চামড়া তুলে নেব আমরা। তো ওই একই স্লোগান দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারেও দিচ্ছে। তারপরে তার কুশপুত্তলিকা দেখলাম যে জুতার মালা দিয়ে ঘুরাচ্ছে। এর চাইতে অপমানজনক কি আর হতে পারে? অনেকে বলবে অতীতেও তো যখন এই বাংলাদেশের সরকার প্রধান যেমন শেখ হাসিনা এরকম লন্ডনে যদি যাইতেন, সেখানে বিএনপির লোকজন, তারপরে ওই কি জামাতের লোকজন সেখানে প্রতিবাদ জানাতো, কিন্তু কখনো ওই যে কুশপুত্তলিকা তৈরি করে গলায় জুতার মালা দিত, এইটা আমরা দেখতাম না। বা শেখ হাসিনা গেলে, এর আগে ওই শেখ হাসিনা বলছি, ওই বেগম জিয়া, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি ব্রিটেনে সফরে গেলে এরকম প্রতিবাদটা হতো। এটা নর্মাল একটা ব্যাপার, ব্রিটেনে এটা খুবই নর্মাল, এই কালচারটা সেখানে আছে। কিন্তু কখনো জুতার মালা গলায় দিয়ে প্রতিবাদ করানো হতো না, তাই না? কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই জিনিসটা দেখতে পেলাম, যেটা আমাদেরকে ভীষণভাবে মর্মাহত করেছে। তো এইটা তো এখন লন্ডন আমরা জানি যে পৃথিবীর মানে প্রসারের একটা অন্যতম কেন্দ্র। তো ওই জায়গায় যে সাংবাদিকরা আছে বা লন্ডনের মেইন স্ট্রিমের লোকজন, তো তারা এগুলো দেখে কি মনে করবে? যে লোকটাকে নিয়ে এতদিন ধরে একটা আতিশয্য একটা ভাব ছিল, যার অনেক নাম কাম, নোবেল লরিয়েট, তাই না, তো তার গলায় জুতার মালা দিয়ে ঝুলিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই এটা আশা করেন নাই। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এইরকমভাবে অপদস্থ, অপমানিত আর জীবনে কোনো দিন হয়েছেন আমার তো মনে হয় না। বাংলাদেশের সরকারের এই যে শেয়ারটা, এটা যে কীরকম একটা ভয়ঙ্কর আগুনের শেয়ার, এতদিনে বোধহয় উনি কিছুটা হলেও টের পেয়েছেন, তাই না? তো এত কিছুর পরেও উনি একটা বিষয় এখানে অবতারণা করেছেন, সেটা কি? চাথাম হাউজে উনি একটা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন এবং সেখানে উনি যে আচরণগুলো করলেন, এইটা শুনে গোটা জাতি বিস্মিত।
এমনকি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের যে লোকজন আছে না, তারাও কিন্তু বিস্মিত যে একজন মানুষ কিভাবে এরকম অসত্য কথা বলতে পারে, এবং এই ধরনের অসত্য কথা তাও আবার কি একেবারে কি সুন্দর হাসতে হাসতে খুব দৃঢ়তার সাথে বলছে, তাই না? তো বিষয়টা কি, ওনাকে জিজ্ঞেস করা হলো, ওই একজন সাংবাদিক জিজ্ঞেস করলো যে বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়িটা, এটা তো ভেঙে চুরে খান খান করে দেওয়া হলো এবং এইটা ভাঙার জন্যে সরকারি অফিসের বুলডোজার ব্যবহার করা হলো, তো আপনি এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করছিলেন? তো উনি উত্তর দিলেন কি, সেটা আরও বিস্ময়কর এবং একই সঙ্গে তাজ্জব। কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে উত্তর দিতে পারে, এইটা কিন্তু আমার মনে হয় যে বিশ্ব রেকর্ড। উনি বললেন যে পুলিশরা নিষ্ক্রিয় ছিল, কারণ কিছুদিন আগে এই পুলিশরা এই বিক্ষোভকারীদের গুলি দিয়ে হত্যা করছে। অর্থাৎ সেই বিক্ষোভকারীরা গিয়ে ওখানে যদি ওই বাড়ি ভাঙে, তাহলে সেখানে পুলিশ নৈতিকতার ভিত্তিতে ওখানে দাঁড়াতে পারে না, অর্থাৎ ভয়তে যায় না, এটাই তার বক্তব্য। কিন্তু ওইখানে কিন্তু মানে প্রশ্নটার মধ্যেই ছিল যে বুলডোজার ব্যবহার করা হয়েছিল সেটা সরকারি অফিসের বুলডোজার। তো এই বিষয়ে কিন্তু উনি কোনো কথা বললেন না। ভালো কথা, পুলিশ গুলি দিয়েছিল শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, কিছু বিক্ষোভকারী মারা গেছিল, আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই, কিন্তু আমরা তো বাস্তবে দেখছিলাম যে সেখানে সেনাবাহিনী গিয়েছিল, তাই না? তো সেনাবাহিনী তো আর গুলি টুলি দিয়ে কাউকে মারে নাই, এবং অতঃপর আমরা একটা পর্যায়ে এই যে 5 আগস্ট এবং তার আগে আমরা যেটা দেখছি, এই বিক্ষোভকারীদের পক্ষে এই সেনাবাহিনী অবস্থান নেয় এবং তারা বলে যে আমরা একটাও গুলি করব না, এই তো। এবং এই কারণেই তো 5 আগস্ট যে গণ অভ্যুত্থান সফল হয়। তো তাই যদি হয় তাহলে সেনাবাহিনীকে তো সবাই মানত। তো যেদিন 32 নম্বর বাড়িটা গুড়িয়ে দেওয়া হচ্ছিল, সেদিন তো ওখানে সেনাবাহিনী গিয়ে তারপর দেখলাম যে ওখানে ঘোরাঘুরি করে কী জানি বললো টললো, তারপরে সেখান থেকে চলে আসলো। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি ইচ্ছা থাকতো, সেনাবাহিনীকে নির্দেশ দিলেই তো ওইটাকে ওখানে ভাঙতে পারতো নাকি? পারতো না। তাহলে উনি পুলিশের উপরে দোষ দিয়ে বা পুলিশের বক্তব্যটাকে রেফারেন্স হিসেবে দিয়ে উনি এত হালকাভাবে জিনিসটা দায় এড়ালেন, অথচ এই পুরো বিষয়টার এত লাইভ ভিডিও সারা দুনিয়াতে আছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও আবার বলছে যে এটার ভিডিও আছে। তো এই ভিডিওগুলো তো বস্তুত তার বিরুদ্ধে যায়, তাই না? এখন তার কি এই ধরনের কাণ্ডজ্ঞান আছে? পুলিশ সেখানে যেতে ভয় পেয়েছে, ভালো কথা, কিন্তু মিলিটারি তারাও কি ভয় পেয়ে গেছে? তো সবাই যদি ভয়ই পেয়ে যায়, তাহলে গোটা বাংলাদেশ কাদের দখলে চলে গেল? মব যারা করে তাদের দখলে। বস্তুত সেটাই গেছিল তখন, যারা মানে কোনো একটা ছোটোখাটো একটা উসিলা করে এক জায়গায় গিয়ে হামলা করলো, ব্যাস দলবল নিয়ে, ওটাই রাইট। এনসিপির কিছু ফুলাফাইন জড়ো হয়ে যমুনাতে গিয়ে ঝামেলা ফাঁকালো, আর তাদের দাবিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে নিষিদ্ধ করে দিলেন। চিন্তা করে দেখেন, তো এনসিপি এই বাংলাদেশের কত % লোকের প্রতিনিধিত্ব করে? 1%ও না। তো তাদের দাবির ভিত্তিতে উনি নিষিদ্ধ করে দিয়ে উনি আবার বলছেন যে দেশে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। বুঝলাম না, যে রাজনৈতিক দলটার সাপোর্ট হলো বাংলাদেশে অলমোস্ট 40%, তো তারাই সিনারিও থেকে বাদ, তো তাহলে আবার রাজনৈতিক ঐক্য কেমন হয়? তো যাই হোক, উনি এমন ছেলে ভুলানো কথাবার্তা ওখানে উনি এই চ্যাথাম হাউসে বললেন যে আমার মনে হয় যে যারা প্রশ্ন করছে তারা নিশ্চিতভাবে ওখানে তাজ্জব বনে গেছে, এবং তারা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এই ধরনের বালখিল্য টাইপের উত্তর আশা করে নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তো তাদের আগে একটা প্রাক উচ্চ ধারণা ছিল না। আমার মনে হয় যে সেই ধারণায় বেশ খানিকটা সিট ধরেছে। আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতদিন ধরে যেভাবে মূল্যায়ন করা হতো, এই লন্ডন ভ্রমণের মাধ্যমে আমার ধারণা উনি সেই অবস্থান আর ধরে রাখতে পারবেন না। কী ধরনের বালখিল্য যুক্তি উনি দিলেন যে পুলিশ মোরালিটির কারণে, অর্থাৎ তাদের নৈতিক দুর্বলতার কারণে তারা কেউ কিছু করতে পারে নাই। অথচ আমরা জানি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গোটা দেশে চষে বেড়াচ্ছে কারা? সেনাবাহিনী। সেনাবাহিনীকে জনগণ এখনও মানে, এবং দেশের জনগণ এখনও কিন্তু সেনাবাহিনীর উপরেই আস্থা রাখে।
এবং তারা কিন্তু সেই 32 নম্বর বাড়ির ওখানে গেল, গিয়ে আবার চলে আসলো। তা উনি কি তাহলে এই সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ওখানে ঘোরাঘুরি করে চলে আসবা, যাতে করে ওরা নির্বিঘ্নে ভাঙতে পারে? বিষয়টা এরকম দাঁড়ায় না। এবং সর্বোপরি যেটা বলতে হবে যে এই 32 নম্বর বাড়ি তো আসলে বঙ্গবন্ধুর বাড়ি হলো, এটা তো এখন সরকারি সম্পত্তি, তাই না? এটা তো সরকারকে দান করে দেওয়া হয়েছে, এটাকে জাদুঘর হিসেবে ব্যবহার করার জন্য। তো এটা খুব বিস্ময়কর ব্যাপার না যে সেই সরকারি সম্পত্তি একদল লোক, তাও কিছু পোলাপাইন, বুলডোজার নিয়ে ভেঙে গুঁড়া গুঁড়া করে দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা টেলিভিশন ক্যামেরার সামনেই কাজগুলো করছে, অতঃপর তাদের বিরুদ্ধে কোনো কেস কারবার মামলা কিছুই হয় নাই, অথচ সরকারি সম্পত্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তো এবং এর ফলে তাদের যদি কোনো কিছুই না হয়, তাহলে এই দেশের যুব সমাজের কাছে কী মেসেজ পৌঁছায়? মেসেজ এটাই পৌঁছায় যে তারা যা ইচ্ছে খুশি করতে পারে। দেখেন, এই পোলাবাইনগুলো হলো স্কুলের, কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়াশুনো বাদ দিয়ে তারা গোটা বাংলাদেশ ব্যাপী এইভাবে মানে অনেকটা কি দুর্বৃত্তায়ন কার্যক্রম করে যাচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলছেন যে এখন যুব সমাজের কাছে দেশ ছেড়ে দিতে হবে, তাদেরকে নেতৃত্বে আনতে হবে। হ্যাঁ, তো যুব সমাজের কাছে নেতৃত্ব দিলে তো তারা কি করবে? একেবারে ভেঙে চুরে সব খান খান করে ডেস্ট্রয় করে দিবে এবং তারপরে সেখানে ফিনিক্স পাখির মতো নতুন করে বাংলাদেশ গড়ে উঠবে। এটাই কি উনি মনে করছেন নাকি? আমার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্য কাজ করলেও সেটা ভালো খারাপ এটা নিয়ে অনেক কথাবার্তা হতে পারে, বাট বাংলাদেশের জন্য যে চরম একটা খারাপ কাজ করছেন, যেটা আমার দৃষ্টিতে মনে হয়, সেটা হলো যুব সমাজকে পুরো ডিরেল্ট করে দিয়েছেন। পুরো যুব সমাজকে পুরো বিপথে উনি চালিত করে দিয়েছেন। যে ছেলেপেলেগুলার ওই ক্লাসরুমে বসে পড়াশুনো করার কথা, পরীক্ষা দেওয়ার কথা, এইসব নিয়ে বাবার কথা, ভবিষ্যৎ ক্যারিয়ার বিল্ডিং, সেই পোলাপান অর্থাৎ ছেলেপেলেগুলো এখন তারা দেখে পড়াশুনো করে আর কি হবে, এর থেকে দল বেঁধে মব করলেই তো টাকা পয়সা ক্ষমতা সব কিছু চলে আসে, তাহলে পড়াশুনো তো কেউ আর করবে না। অর্থাৎ এমনিতেও বাংলাদেশে লেখাপড়ার কালচার অনেকটাই কম, সিলেবাস ত্রুটিপূর্ণ, শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ। এই ধরনের শিক্ষা পদ্ধতিতে এমনিতেও ভালো শিক্ষিত লোকজন হয় না, কিন্তু শেষ পেরেকটা ঠুকে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই ছাত্রছাত্রীদের উপরে বা ছাত্রছাত্রীদেরকে অবাধ লাইসেন্স দেওয়ার মাধ্যমে এই যে যুবশক্তিকে, ছাত্রদেরকে ডিরেইলড করে দিলেন। এখান থেকে যুবশক্তি আবার ফের কবে আবার তারা তাদের মূল ট্র্যাক অর্থাৎ লেখাপড়ার দিকে ফিরে আসবে আমি ঠিক জানি না। আর এই সমস্ত উচ্ছৃঙ্খল পোলাপান, এরাই তো ভবিষ্যতে দেশের মেইন নাগরিক হবে, এরাই তো দেশ চালাবে, তাই না? রাজনৈতিক অঙ্গন, বিভিন্ন অঙ্গন এরাই তো চালাবে। তো এদের তো মূল যে বেসিক বিদ্যা টিদ্যা কোনো কিছু নাই, এরা ভবিষ্যতে দেশ চালাবে কীভাবে? এখানে পরবর্তীতে কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো কিছুই লাগবে না। নেলসন ম্যান্ডেলার সেই উক্তি বাংলাদেশের জন্য খুব ব্যাপকভাবে প্রযোজ্য হবে যে একটা জাতিকে যদি ধ্বংস করতে চাও, তার শিক্ষা ব্যবস্থা গুড়িয়ে দাও। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেই কাজটাই সুচারুরূপে করছেন। অর্থাৎ এরপরে যত কিছুই হোক না কেন, আরে ভাই, অশিক্ষিত মূর্খ এবং একই সঙ্গে প্রচণ্ড উগ্র অ্যারোগ্যান্ট প্রজন্মকে দিয়ে আপনি কি আশা করতে পারেন দেশে, বলেন? এবং আমার মনে হয় যে দেশকে ধ্বংস করার মূল যে ভিত্তিটা এই যে করে দেওয়া হলো না, আগামীতে যুগ যুগ ধরে বাংলাদেশ এটার জন্যই ভুগবে। এরপরে যে যত বড় নেতাই ক্ষমতা আসুক, যে যত দেশপ্রেমিক আসুক, কোনোটাতেই কিছু হবে না। কারণ এরাই পরবর্তীতে খালি দেশ চালাবে না, এরা বিভিন্ন চাকুরি ক্ষেত্রে ঢুকবে, এরাই ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করবে, এরাই রাজনৈতিক ক্ষেত্রে যাবে, তাই না? কিন্তু এদের ভিত্তি তো জিরো, লেখাপড়া শেখে নাই, লেখাপড়া জানেও না, এদের কোনো লেখাপড়া নাই, এরা মানে এদের ভিতরে কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই। আবার এরাই দেশের চালিকা শক্তিতে বসে থাকবে, অনেকটা ওই যে বিমানের পাইলটগিরি করার মতো। তো পাইলট কিন্তু বিমান চালানোর ট্রেনিং নেয় নাই, কিন্তু পাইলটের সিটে বসে আছে, এবার বিমান চালাবে। তো বিমানের কি অবস্থা হবে এবার বুঝতে পারছেন? আমার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের পাইলট তৈরি করছে যারা নাকি ওই বিমান চালানোর কোনো
দক্ষতা তাদের নাই, আদৌ বিমান চালায় নাই কোনো দিন, সে কেউ নেই। তো তাদের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমান চালানোর দায়িত্ব দিয়ে বসে আছেন। ওনার তো বয়স অনেক, উনি আর কিছুদিন পরে হয়তো আর এই পৃথিবীতে থাকবেন না, 86-87 বছর বয়স, তাই না? তো উনি মনে করছেন আমি মরে গেলে বাংলাদেশ উচ্ছন্নে গেল না গোল্লায় গেল না কি হলো, আমার কি দরকার, এই ধরনের একটা ফর্মুলার মধ্যে উনি আছেন বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।